আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। রাজধানী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 2.2 অনুশীলনটি নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 2.2 নামকরণ কিভাবে করা হয়েছে? চক্রবৃদ্ধির মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, পূর্বের ক্লাসে আমি 2.1 এই অনুশীলনটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সরল মুনাফা নিয়ে এর বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং সরল মুনাফার উপর যে সূত্রটি ছিল সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে বলা হয়েছে চক্রবৃদ্ধির মুনাফা। আজকে আমরা জানবো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার ভিতর পার্থক্যটা কি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সরল মুনাফা অর্থাৎ প্রতি বছর দেখো বাৎসরিক অর্থাৎ বছরের প্রতি বছরান্তে যে মূলধনের উপর যে মুনাফাটা হিসাব করা হয় সেটাকে বলা হয় সরল মুনাফা। প্রতি বছর আসল বা মূলধনের উপরে যে মুনাফাটা হিসাব করা হয় সেটাকে বলা হয় সরল মুনাফা। এখন আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধির মুনাফা। এখন চক্রবৃদ্ধির মুনাফা তাহলে কি? অর্থাৎ প্রতি বছর ব্যাংকে যখন একজন আমানতকারী টাকা রাখে তখন এই যে ব্যাংকে যে মূলধন বা আসল রাখা হয় এর উপরে যে অতিরিক্ত টাকা যোগ হয় সেটাকে আমরা জানি মুনাফা আসল বলে। যেমন আমি একটি উদাহরণ দিই। মনে করো ব্যাংকে আমি 500 টাকা জমা বা ঋণ রাখলাম। আগের মতো আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি, জমা বা ঋণ নেওয়া, ব্যাংক থেকে নিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আসল বা মূলধন। সরল মুনাফায় কি হতো? এটার উপরে বলা হলো 10% হারে তোমাকে মুনাফা দেওয়া হলো। দেখা যাচ্ছে 1 বছর পরে আমাদের 1 বছর পরে হিসাব করে দেখা হলো 100 টাকায় যদি 10 টাকা হয় তাহলে 10/100 গুণ হচ্ছে 500, তাহলে 5×10 = 50 টাকা আমাকে মুনাফা দিবে। কয় টাকা? 50 টাকা। তাহলে এখানে মুনাফা দিল 50 টাকা। এটা হচ্ছে মুনাফা। এর সাথে যোগ হয়ে হলো হচ্ছে 550 টাকা। এটা কি হলো? মুনাফা আসল। মুনাফা আসল। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন চক্রবৃদ্ধির মুনাফায় কি হচ্ছে? আমরা সরল মুনাফায় তাহলে আমরা মুনাফা আসল পেলাম 550 টাকা। দ্বিতীয় বছরেও কিন্তু সরল মুনাফা এই 500 টাকার উপরে হিসাব করা হবে করে, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। তখন কি হবে? এখানে যে আমরা 550 টাকা হয়েছিল, আবার দ্বিতীয় বছরে তাহলে আরো 50 টাকা যোগ হয়ে কত হলো? 6,600 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন দেখো, এটা হলো সরল মুনাফা। সরল মুনাফা। এখন আসো চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধির মুনাফা। দেখো, চক্রবৃদ্ধির মুনাফায় বলা হচ্ছে যে এই বৃদ্ধিপ্রাপ্ত যে মুনাফা আসল হচ্ছে প্রতি বছরে এটা হয়ে যাবে আসল।
এজন্য সংখ্যায় বলা হচ্ছে আমানতকারী যখন মূলধন বাড়তে থাকে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধির, এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনটাকে বলা হয় চক্রবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধির মূল। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে গেল কি, দেখো এখন হয়ে গেল এই ক্ষেত্রে আমাদের এটা আবার পার্থক্য হয়ে কি হয়ে গেল 550 টাকা, এটা হয়ে গেল আসল। এই ক্ষেত্রে তখন দ্বিতীয় বছরে হিসাব করা হবে 550 টাকা। তাহলে 50 টাকার এখানে 5টা মনে করো, এখানে হলো দ্বিতীয় বছর শেষে আসবে কত, এটার উপর আমরা হিসাব করব 55 টাকা। তার মানে এখন তাহলে হয়ে গেল 605 টাকা। আবার যখন তুমি দ্বিতীয় বছরে হিসাব করবে এটা হয়ে যাবে আসল 605 টাকা, এটা হয়ে যাবে আসল। তাহলে দেখা যাচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা হিসাব করার বৃদ্ধিপ্রাপ্ত এই মূলধনটাকে বলা হয় চক্রবৃদ্ধির মূলধন। যে বৃদ্ধিপ্রাপ্ত যে মুনাফা আসল হয়েছিল এটাই হয়ে যাবে চক্রবৃদ্ধির মূলধন। আর এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে শিক্ষাবৃত্তিবৃন্দ আশা করি বুঝতে পেরেছো। আবার আমি বলি, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত যে মূলধন এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনটাই হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধন এটাকে আমরা বলতে পারি চক্রবৃদ্ধির মূলধন। আর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছো যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ভিতর পার্থক্য কি। তাহলে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা একটি সূত্র লিখব। সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এনটা আগে পাওয়ার আকারে থাকবে, অর্থাৎ চক্র আকারে যেহেতু বাড়তে থাকবে। আবার যদি বলে চক্রবৃদ্ধির মুনাফা C মাইনাস P, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা, তার মানে এর থেকে কি হবে, আমাদের পিটাকে বাদ দিয়ে দিব। তাহলে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস P। এটা আমরা পেয়ে গেছি কিন্তু চক্রবৃদ্ধির মুনাফা। এই দুটি সূত্রের সাথে আমরা এই অধ্যায়ে অঙ্ক সমাধান করব। চক্রবৃদ্ধি তোমাদের বইয়ের 21 পৃষ্ঠায় চক্রবৃদ্ধির মূলধন ও মুনাফার সূত্র গঠন দেখা যাচ্ছে। প্রথম বছরান্তের চক্রবৃদ্ধির একটু যদি আমরা ব্যাখ্যা করি, মনে করো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান কি, আসল যোগ মুনাফা। এখানে যদি লিখি আসল পি যোগ এখানে যে মুনাফাটা হচ্ছে তাহলে কি এর ভিতরে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন, তাহলে এটা হবে পি ইন্টু আর, অর্থাৎ যে মূলধন মুনাফাটা হিসাব করব। তাহলে এখানে দাঁড়ালো পি ইন্টু 1 প্লাস আর। ঠিক দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন যোগ মুনাফা। লিখে দিই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন যোগ মুনাফা। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত, পি ইন্টু 1 প্লাস আর, আর এই মুনাফা কি পি আর। তাহলে
প্রথম বছরান্তে আমরা কিন্তু চক্রবৃদ্ধির মূলধন যোগ মুনাফা, তার মানে এই প্রথম পি ইন্টু 1 প্লাস আর ইন্টু আর, এটা হচ্ছে মূলধন হলো। আবার এই যে প্রথম বছরান্তে চক্রের সাথে মুনাফাটা কি ছিল, পি এখানে ছিল প্রথম বছরে আর, তাহলে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু আর, তাহলে কি দাঁড়ালো এখান থেকে পি ইন্টু 1 প্লাস আর কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, তারপর এইভাবে তাহলে বাড়তে থাকবে। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এন এর মান সূচক হবে 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ আমরা সূত্রটা পাচ্ছি চক্রবৃদ্ধির মূলধন কম্পাউন্ড প্রফিট পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে প্রথম বছর এন এর মান সূচক 1 হলে এটা দাঁড়াবে দ্বিতীয় বছরে এটা আসবে এইভাবে। দেখো তৃতীয় বছরে আমরা যদি বের করি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মানে কত 3, এইভাবে আমরা যে কোনো বছরে চক্রবৃদ্ধির মূলধন বের করতে পারি। এর থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে মুনাফা পেয়ে যাব। এখন আমরা দুইটি গাণিতিক সমস্যা দেখি। দুই 2.2 অনুশীলনীটি 1 থেকে 6 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, 7 থেকে শুরু হয়েছে গাণিতিক সমস্যা। তাহলে 7 নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি তাহলে লক্ষ্য করো কি কি দেওয়া আছে। আগের মতোই আমরা লিখবো ডাটাটা। এখানে দেওয়া আছে, তাহলে আর সমান সরাসরি লিখলাম 10%, মানে 10/100, 0.1। মুনাফায় 8,000 টাকার পি সমান 8,000, এন সমান 3 বছর। চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে, সি সমান চক্রবৃদ্ধির মূলধন। তাহলে দেখো অতি সহজে আমরা কিন্তু বের করতে পারব। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। প্রথম 1টা আমরা ইংলিশে লিখব, তারপর পাটিগণিতে লিখব মান বসানোর সময়। বা সি সমান পি এর মানটি কত 8,000। এখন আমরা পাটিগণিতে ডিজিট ব্যবহার করব। 1 প্লাস আর মানে কত 0.1, এন মানে কত 3, তাহলে 8,000 গুণ এটা যোগ করে 1.1 পাওয়ার হচ্ছে 3, তার মানে কি দাঁড়ালো 8,000 1.1 3 বার গুণ হবে, এটা গুণ করলেই উত্তর হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। লক্ষ্য করো 8,000 গুণ 1.1, এটাকে 3 বার গুণ করো, 10,648 পেয়ে গেছে। সুতরাং চক্রবৃদ্ধির মূলধন 10,648 টাকা। খুবই সহজ, আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে উত্তর। এইভাবে আমরা প্রতিটি অঙ্ক এই সূত্রের সাহায্যে করতে পারবো। 8 নম্বর প্রশ্নটি দেখো, একই প্রশ্ন। 10 টাকায় 5,000 3 বার সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা বের করতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা এটা সমাধান করি। তাহলে আশা করি 7 নম্বরটি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 8। এখন দেখবো 8 নম্বরে বলেছে 10% মুনাফায় 5,000 টাকা। এই 8,000 টাকার জায়গায় দেওয়া আছে 5,000 টাকা। সময় n সমান 3 বছর, ঠিক আছে, বাকি সব ঠিক আছে।
এখন এখানে দুইটি প্রশ্ন করেছে, একটি সরল মুনাফা, একটি চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। অর্থাৎ তোমাকে অঙ্কটির মাধ্যমে বোঝাতে চেয়েছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার ভিতর পার্থক্যটা কি। তাহলে প্রথমে আমাদের বলেছে সরল মুনাফা, এটা হচ্ছে আগের অধ্যায়ের প্রশ্ন। আই সমান পি আর এন। লক্ষ্য করো, পি সমান 5000, আর সমান 0.1, এন সমান 3। তাহলে 3 5 15, 3 0, তার মানে 1 ঘর পর 10 শূন্য, তার মানে একটা শূন্য বাদ দিলে 3 ওকে 3, 1500। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেছি। এটাকে আবার চক্রবৃদ্ধির মুনাফা বের করব। আবার জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা বের করে আমরা থেকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো ই হচ্ছে 5000, 1 প্লাস আর মানে কি 0.1, এন মানে 3। তাহলে 5000 গুণ 1 বা 3, 5000 ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণটা করে ফেলি। 1.1 স্কয়ার গুণ 1.1, 6655 টাকা। 6655 টাকা। এখন তোমাকে প্রশ্ন করেছে যে চক্রবৃদ্ধির মুনাফা এবং সরল মুনাফার ভিতর পার্থক্য কত। 5000, তাহলে 5000 গুণ এত। তাহলে আমরা সরাসরি সুতরাং পার্থক্য 6655 বিয়োগ 3 5 1500। এটা ঠিক আছে, 5 দ্বারা 3 5 15, 5000 এগুলো 3 আছে, 5000 গুণ 0.1 গুণ 3, 1500, ঠিক আছে, 1500 টাকা। তাহলে বিয়োগ 6650। শিক্ষার্থীবৃন্দ দেখো, আরেকবার তো ভালো বুঝিয়ে দিই। আর সমান ছিল কত, 10%, 10 টাকা। পি সমান ছিল 5000, এন সমান ছিল 3 বছর। সরল মুনাফা আই সমান পি আর এন, পি আর এন 3 বছর, 3 5 15, আর হচ্ছে 3 0, একবার দিলে 1500। এখন পি সমান 5000 ইন্টু, সরি, এখন এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে বলেছি, তারপরে পার্থক্য বের। এই জন্য বলি কি এত বেশি হচ্ছে কেন, বলা হয়েছে চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা, দেখো প্রশ্নে মুনাফা বের করতে বলেছে। মুনাফা তাহলে 6655 বিয়োগ 1500, এটা আগে বিয়োগ করো। তাহলে 6655 বিয়োগ 1500, 5155, 5155 টাকা। এখন এই চক্রবৃদ্ধির মুনাফা, সরি, এখানে হবে এই আসলটা বিয়োগ করো, এই জন্য সূত্রটা একবারে লেখা ভালো ছিল। তার মানে 5000। আবার তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে বলেছে প্রশ্ন দেখো দুইটি করেছে, আমি চক্রবৃদ্ধির মূলধন বের করেছি, আমি বলে চক্রবৃদ্ধির মুনাফা, তার মানে কি মূলধন থেকে এই আসলটা বাদ দিয়ে দিতে হবে 5000। তাহলে 6655 বিয়োগ 5000, 1155 টাকা। আমি দেখেই বুঝতে পারছি যে এখানে কোনো ভুল হয়েছে। কি কারণে? কারণ এত পার্থক্য আসবে না।
এবার হচ্ছে আমাদের পার্থক্যটা বের করতে হবে। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার এখন আমরা পার্থক্যটা বের করব। সুতরাং পার্থক্য সমান 1655 বিয়োগ 1500 বিয়োগ 1500 155। শিক্ষার্থীবৃন্দু আবার লক্ষ্য করো, দুইটি প্রশ্ন করেছে। প্রথম বলেছে সরল মুনাফা কত, এই মানগুলা দেওয়া আছে। সরল মুনাফা আয় সমান সূত্র লিখেছি, পেয়েছি 1500 টাকা। আরেকটি প্রশ্ন করেছে চক্রবৃদ্ধির কি বলতো মুনাফা। এটা আমরা যেটা বের করেছিলাম, এটা বের করেছিলাম চক্রবৃদ্ধির মূলধন। লিখে দিই চক্রবৃদ্ধির মূলধন। এখন বের করতে বলেছে মুনাফা, তাহলে এর থেকে আমরা পি বিয়োগ করে দিব, অর্থাৎ এই 5000। অথবা কেউ যদি সরাসরি এর সাথে এই সূত্রটি লিখে, তাহলে এখানে সি দেওয়া যাবে। এখানে তখন কি হয়ে যাবে মুনাফা, তখন কি হবে এই জায়গায় আমরা বিয়োগ করতে চলে আসবো, এই জায়গায় তখন হয়ে যাবে 5000, এটা হয়ে যাবে 5000। সরাসরি এভাবে করা যায়। তাহলে তখন এখানে হয়ে যাবে 5000। তাহলে কি দাঁড়ালো যে এটার থেকে যখন আমরা 5000 বিয়োগ করে দিব, একই উত্তর আসবে। দেখো দুই ভাবে করতে পারো। এখানে আমরা পেয়ে গেছি 5000। তাহলে এটা এখন তখন আর এটা লেখা লাগবে না, তখন কি হবে এখানে 1655 টাকা। এইভাবে সরাসরি সূত্রটা লিখেও মান বের করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দু দেখো, আজকে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করলাম। 7 এবং 8 নম্বর প্রশ্ন করলাম। এখানে মাত্র আর কয়েকটি প্রশ্ন আছে। তোমরা বাসায় বসে আগে চক্রবৃদ্ধির মূলধন এবং সরল মুনাফা আমি যে কথাগুলো বললাম এটা বোঝার চেষ্টা করবে এবং সূত্র দুটি আয়ত্ত করবে। তারপরে কি করবে, বইয়ের বাকি গণিতের সমস্যাগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। আমরা পরবর্তী লেকচারে এই বাকি প্রশ্নগুলোর সমাধান করব। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।